সাল 1982 25 মার্চ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী নিয়ে কলকাতা থেকে ঘোষণা করা হয় বাংলাদেশ ভেঙে নতুন আরেকটি হিন্দু রাষ্ট্র স্বাধীন বঙ্গভূমি। আলাদা পতাকা, আলাদা ম্যাপ, এমনকি একদল সেনাবাহিনী পর্যন্ত প্রস্তুত করা হয় যাদের নাম দেওয়া হয় বঙ্গসেনা। এই সেনাবাহিনীর প্রধান ছিলেন কালিদাস বৈদ্য। এই কালিদাস বৈদ্য মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী সদস্য ছিলেন, কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ইন্ধনে তিনি আবার এই বাংলাদেশকে ভেঙে দিতে চেয়েছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করে দেওয়ার নীল নকশা করা হয় এবং একদল সেনাবাহিনী প্রস্তুত করা হয় বাংলাদেশে অভিযান করার জন্য, যারা ছিল বঙ্গসেনা নামে পরিচিত। একটি শক্তিশালী, সুশৃঙ্খল, দক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে তোলা ছিল তখন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিকে এগোচ্ছিলেন, কিন্তু একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী যদি বাংলাদেশের তৈরি হয় তাহলে তা যে কোনো সময় ভারতের জন্য থ্রেট হয়ে দাঁড়াতে পারে। তাই ভারতীয় গোয়েন্দা সংস্থা জিয়াউর রহমানের এই প্রচেষ্টা কখনো সুনজরে দেখেনি। ভারতীয় গুপ্তচর সংস্থা তখন তাদের দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকা সত্ত্বেও প্রতিবেশী বাংলাদেশের একটি স্বাধীন চেতা সরকারকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করতে থাকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশের মর্যাদা, অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা ও সর্বোপরি জাতীয় ঐক্য এবং জিয়াউর রহমানের বিপুল জনপ্রিয়তা তখন বাংলাদেশের রয়ের কার্যক্রমের জন্য দুরূহ বাধা হয়ে দাঁড়ায়। তবে 1981 সালে মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যু তুলে শেখ হাসিনা দেশে ফেরার সময় আমাদের দেশে আবার অস্থিতিশীলতা দেখা দেয়। এক্ষেত্রে রয়ের ভূমিকা কতখানি ছিল এবং কিভাবে সেটা প্রতিরোধ করা যায় তা ভেবে ওঠার আগেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন। একটি বাক্যই বলতে পারি, আমাদের জাতীয় ঐক্যের সাথে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সচেতন সমর্থনকে দুর্বল করা হচ্ছে রয়ের লক্ষ্য উদ্দেশ্য। এটি আগেও ছিল, এখনো আছে। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মোহাম্মদজান চৌধুরী দৈনিক ইনকিলাবকে দেয়া এক ইন্টারভিউতে এই কথাগুলো বলে গিয়েছিলেন। সাবেক গোয়েন্দা প্রধানের এই ইন্টারভিউ থেকে এটা একদম পানির মতো পরিষ্কার যে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় সামরিক, আর্থিক, বুদ্ধিভিত্তিক সব ধরনের সহায়তা করে আমাদের স্বাধীন করতে সাহায্য করেছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যা থেকে শুরু করে মাত্র 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চেয়েছিল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বাধীন বঙ্গভূমি, ময়মনসিংহ অঞ্চলে তথাকথিত গারোল্যান্ড এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাকমাল্যান্ড বা শান্তি বাহিনী সব ওই রয়ের সৃষ্টি। যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করলে কেন বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত? কেন বারবার বাংলাদেশ ভেঙে দিতে চেয়েছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করলো? বাংলাদেশের ভিতর কিভাবে এত বেশি রয়ের এজেন্ট ছড়িয়ে গেল? কারা এই রয়ের এজেন্ট? বাংলাদেশি বুদ্ধিজীবীরাই বা কেন রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছে? এই সব কিছুই যতটুকু সম্ভব আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, চলেন কথা বলি বাংলাদেশের ভিতর ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইং রয়ের কার্যক্রম নিয়ে। কোন জায়গা থেকে শুরু করবো? বাংলাদেশে কোন সেক্টরে নাই? জেনারেল এরশাদ শাসনামলে জাতীয় সংসদের অন্যতম বিরোধী দল আসম আব্দুর রব জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশে ভারতের 60,000 এজেন্ট রয়েছে। 1980 সালে যদি 60,000 হয় তাহলে বর্তমানে কত হতে পারে? বাংলাদেশের ভিতর কিভাবে এত বেশি রয়ের এজেন্ট ছড়িয়ে গেছে? কারণ বাংলাদেশের ভিতর গুপ্তচর বৃত্তি একদম পান্তা ভাতের মতো সোজা। বাংলাদেশে কোন কোন সেক্টরে ছড়ায় গেছে তার জন্য একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য বা প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য বাংলাদেশ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর হালিমের একটা ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারি। সেই ইন্টারভিউটা দেখলে আপনারা একটা বেসিক আইডিয়া পাবেন যে কোথায় কোথায় ছড়ায় আছে। প্রশ্ন, আপনি একসময় বাংলাদেশের অন্যতম গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তে মহাপরিচালক পদে নিয়োজিত ছিলেন। সে অভিজ্ঞতার আলোকে দেশের রয়ের লক্ষ্য উদ্দেশ্য কি বলে আপনি মনে করেন? ভারতীয় গুপ্তচর সংস্থা প্রতিষ্ঠিত হয় 1968 সালে। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ছিল বহির্বিশ্বে, বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী দেশসমূহের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক ও সাংস্কৃতিক বিষয়ক তথ্য সংগ্রহ করা এবং তা বিশ্লেষণ করা। ভারত আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে সবসময় তার প্রতিবেশী দেশসমূহের উপর প্রভাব বিস্তার করে বলয় সৃষ্টি করতে চায়। সে আরো চায় এই অঞ্চলের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে। ভারতের এই যে সম্প্রসারণবাদী নীতি তার বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করে। বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি ক্ষুদ্র দেশ, 3 দিকে ভারত দ্বারা বেষ্টিত। এখানে রয়ের লক্ষ্য হলো প্রভাব বিস্তার করে বাংলাদেশকেও তাদের বলয়ের মধ্যে নিয়ে আসা। মুক্তিযুদ্ধে সাহায্যকারী ভূমিকা পালন করলেও চায় বাংলাদেশের সব ব্যাপারে ভারতের উপর নির্ভরশীল করে তুলতে, যেখানে জনগণ হয়ে উঠবে ভারতের প্রতি অনুরাগী। এছাড়া রয়ের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশে ইসলামপন্থীদের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা এবং বাংলাদেশকে মুসলিম দেশসমূহের প্রভাব থেকে মুক্ত রাখা। প্রশ্ন, বাংলাদেশে কিভাবে কোন সেক্টরে কাজ করে থাকে? আমাদের দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ সেক্টরে অনুপ্রবেশ ঘটিয়েছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী সেক্টর ভেদে গুরুত্ব আরোপ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য সেক্টর হচ্ছে মিডিয়া, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য খাত। অতি সূক্ষ্মভাবে এসব সেক্টরে অনুপ্রবেশ করে ধীরে ধীরে সকল পর্যায়ে প্রভাব বিস্তার করে। দেখা গেছে তাদের লক্ষ্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিল্পী ও শিক্ষার্থীদের বেছে নেয় এবং বিভিন্ন কৌশলে এদেরকে ক্রয় করে। এই ধরনের কৌশলের মধ্যে রয়েছে খেতাব প্রদান, ডিগ্রি প্রদান, বৃত্তি প্রদান, কম খরচে লেখাপড়ার ব্যবস্থা করা,
ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ করে তাদেরকে বিশেষ সংবর্ধনা দেয়া ইত্যাদি ইত্যাদি। আবার অনেকেরও ভাতাও প্রদান করে থাকে। এসব ব্যক্তিবর্গ রয়ের মুখপাত্র হিসেবে কাজ করে এবং রয়ের দেয়া নীতি আদর্শ প্রচার করে। প্রচার মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে নিউজ মিডিয়া, জনসভা, সেমিনার, সিম্পোজিয়াম, লিফলেট, বই পুস্তক প্রভৃতি। এদিকে ভারত কখনো চায়নি যে স্বাধীন বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকুক। আজকাল প্রায় কিছু বুদ্ধিজীবী, কলামিস্ট, রাজনীতিবিদকে বলতে শোনা যায় বাংলাদেশে কোনো সশস্ত্র বাহিনীর প্রয়োজন নেই। মজার ব্যাপার হলো এই স্লোগানটি হচ্ছে রয়ের, কিন্তু উচ্চারিত হচ্ছে বাংলাদেশিদের মুখে। প্রশ্ন অস্বীকার করার উপায় নেই, 71 সালের মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, কিন্তু 71 পরবর্তীতে এরা এত বৈরিতা শুরু করলো কেন? মুক্তিযুদ্ধে রয়ের সাহায্য আমরা উপকৃত হয়েছি, এটা অস্বীকার করার উপায় নেই। তবে এই সাহায্য ছিল একটি পূর্ব পরিকল্পিত সমন্বিত গোয়েন্দা কার্যক্রমের অংশবিশেষ। মুক্তিযুদ্ধকালীন ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী র বাংলাদেশের জন্য ইন্টেলিজেন্স প্ল্যান প্রণয়ন করে। সেক্ষেত্রে রয়ের স্বতঃস্ফূর্তভাবে বিনা স্বার্থে তাদের সাহায্য হাত বাড়ায় দেয়নি, বরং বাংলাদেশকে স্বাধীন করা চাইতে চিরশত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করায় ভারত অধিক মাত্রায় সচেষ্ট ছিল। ভারত চেয়েছিল বাংলাদেশে তার প্রভাব বলয় সৃষ্টি করে বাংলাদেশকে ভারতমুখী তাবেদার রাষ্ট্রে পরিণত করবে, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক অর্থাৎ সকল ক্ষেত্রে ভারত প্রদত্ত নীতিমালা অনুসরণ করবে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতা প্রিয় জাতি সেটা মেনে নেয়নি। সেজন্য দুদেশের সম্পর্কের বৈরিতা শুরু হয়েছে 71-এর পর থেকে। প্রশ্ন এদেশের একজন জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যা, শান্তি বাহিনী, বঙ্গভূমি ইত্যাদি ইস্যু সৃষ্টির পেছনে রয়ের ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কি? কোনো মহল থেকে শোনা যায় প্রেসিডেন্ট জিয়া হত্যার নেপথ্যে রয়ের ভূমিকা ছিল। এমনও জনশ্রুতি আছে ইন্দিরা গান্ধীর সময় জিয়া হত্যার পরিকল্পনা করা হয় এবং মোরারজি দেশাইয়ের সময় সে পরিকল্পনা বাতিল করা হয়। কংগ্রেস আবার ক্ষমতায় এসে পরিকল্পনাটি পুনর্জীবিত করে। তবে এইসব বক্তব্যের সপক্ষে কোনো তথ্য বা প্রমাণাদি নেই যাতে নিশ্চিত করে বলা যাবে যে প্রেসিডেন্ট জিয়া হত্যার নেপথ্যের ভূমিকায় রয়ই ছিল। শান্তি বাহিনী এবং বঙ্গভূমি আন্দোলন নিঃসন্দেহে রয়ের সৃষ্টি, রয়দেরকে সক্রিয়ভাবে সাহায্য করে থাকে। এর সপক্ষে যথেষ্ট প্রমাণও রয়েছে। শান্তি বাহিনী বঙ্গভূমির কার্যক্রম পরিচালনা রয়ের দায়িত্বে হয়ে থাকে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে শান্তি বাহিনী এবং বঙ্গভূমির সপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য র সভা, সেমিনারের আয়োজন করে থাকে। প্রশ্ন আমরা জানি বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে রয়ের এজেন্ট রয়েছে। এক্ষেত্রে কোন বিশেষ দলে এদের অনুপ্রবেশ বেশি বলে আপনার ধারণা? সত্যি কথা বলতে প্রতিটি রাজনৈতিক দলের ভেতরেই রয়ের এজেন্ট রয়েছে। যেসব রাজনৈতিক দল বা যেসব সংগঠনের মতাদর্শ বা মনোভাব ভারতের মতাদর্শ বা মনোভাবের অনুকূলে, তাদের সঙ্গে রয়ের খুব সহজ ইন্টারাকশন গড়ে ওঠে। মেজর হালিমের মতে যাদের সাথে ভারতের সখ্যতা বেশি, যারা ভারতের মতাদর্শ প্রচার করে, তাদের মাধ্যমে রয়ের এজেন্টের সংখ্যা বেশি এবং তাদের মধ্যে খুব সহজেই রয়ের এজেন্ট ঢুকে পড়তে পারে। স্বাধীনতা যুদ্ধের সময় রয়ের সক্রিয় প্রশিক্ষণ পরিচালনা, ভারত ও বাংলাদেশ সরকারকে হানাদার বাহিনীর রণকৌশল সম্পর্কে বিশ্লেষণাত্মক উপদেশ প্রদান, গেরিলা যুদ্ধের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য হাসিলের পরিকল্পনা প্রণয়ন এবং সর্বশেষ সম্মুখ যুদ্ধে ব্যাপক ইন্টেলিজেন্স তৎপরতা সহ সব ধরনের সুযোগ সুবিধা দিত। ফলশ্রুতিতে বাংলাদেশ খুব সহজেই মাত্র 9 মাসের মাথায় বিজয় লাভ করে। এমনকি রয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক মহলে তদবির শুরু করে যাতে করে তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ফলশ্রুতিতে বিশ্বের অনেক বড় বড় দেশ বাংলাদেশকে খুব কম সময়ের মধ্যে স্বীকৃতি দিতে শুরু করে। একটা ভয়ঙ্কর তথ্য যেটা আমরা কেউ জানি না, 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের যে দলিলটা, সেই দলিলটাও তৈরি করেছিল র সদস্যরা। জেনারেল নিয়াজি আত্মসমর্পণে রাজি হওয়ার পর র অফিস থেকে এই দলিল প্রণয়ন করা হয় এবং ভারতীয় সেনা সদস্য জগজিৎ সিং আরোরার নেতৃত্বে তখন সেই দলিলে সই করেন জেনারেল নিয়াজি। শুনে মনে হতে পারে তাহলে তো আমাদের সবচাইতে বড় বন্ধু হলো র না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না, আন্তর্জাতিক মহল থেকে স্বীকৃতি পেতাম না, তাই না? এবং আমাদের স্বাধীনতার দলিল পর্যন্ত র তৈরি করে দিয়েছিল। কিন্তু র এত সব কাজ কেন করেছে? আমাদের উপকার করার জন্য? তাদের কোনো স্বার্থ ছিল না। তাদের সবচাইতে বড় স্বার্থ ছিল তাদের চিরশত্রু পাকিস্তানকে ভেঙে দেয়া এবং বাংলাদেশ নামে একটা রাষ্ট্র সৃষ্টি করে তাকে তাদের গোলাম বানিয়ে রাখা। এছাড়া আরো হাজার হাজার রয়ের টার্গেট রয়েছে যেগুলো এখনো বাস্তবায়িত হয়ে যাচ্ছে। তবে তার মধ্যে রয়ের প্রধান 4টা লক্ষ্য আমি এখানে তুলে ধরবো, যেগুলো বর্তমান পরিস্থিতির সাথে আপনি রিলেট করতে পারবেন। প্রথমত, চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করে দিয়ে সামরিক ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জন করা। দ্বিতীয়ত, দ্বিজাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত করার অজুহাত সৃষ্টির আড়ালে বাঙালিদের মনে অখণ্ড ভারত চেতনার অনুপ্রবেশ ঘটানো। তৃতীয়ত, বাংলাদেশ একটি বন্ধুভাবাপন্ন দলকে রাজনৈতিক পর্যায়ে সর্বতোপায়ে সাহায্য সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখা, যাতে করে পার্শ্ববর্তী 7 সিস্টার্স রাজ্যের বিদ্রোহ দমনে বাংলাদেশকে প্রয়োজনে কাজে লাগানো যায়। চতুর্থত, বাংলাদেশকে পশ্চিমবঙ্গীয়দের মতো শুধুমাত্র সাংস্কৃতিক চর্চার ইন্টেলেকচুয়াল কায় কারবারে মত্ত একটি নির্জীব জাতিতে পরিণত করা। যদি বাংলাদেশিরা এই প্রক্রিয়াতেও পথে না আসে, তবে যেন তেন প্রকারে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে আজন্ম ভারতের উপর নির্ভরশীল করে
নিয়ন্ত্রণে রাখা। ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসন শুরু হয়। এমনকি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় সেনারা বাংলাদেশ ছেড়ে যেতে চায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা গ্রহণ করার পর ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করে চিঠি লেখে যে ভারতের সেনা বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং বঙ্গবন্ধু চিঠি লেখার পরই ইন্দিরা গান্ধী ভারতীয় সেনা ফিরিয়ে নিয়ে যায়। এর আগ পর্যন্ত ভারতীয় সেনারা বাংলাদেশে ছিল। 72 সালে দুর্ভিক্ষের পর দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং এই পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় 1974 সালে। ফলশ্রুতিতে বঙ্গবন্ধু এক দল গঠন করেন যেটাকে আমরা বাকশাল বলে চিনি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বঙ্গবন্ধু বাকশাল গঠন করার পরে আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে অনুমান করা হয় বাংলাদেশের ভিতরে একটা অভ্যুত্থান হতে পারে। অভ্যুত্থান আসন্ন বুঝতে পেরে প্রধান রামেশ্বরনাথ কাও একজন ইন্টারন্যাশনাল এক্সপোর্টারের ছদ্মবেশে ঢাকায় আসে। ঢাকায় এসে তিনি বঙ্গবন্ধুর সাথে দেখা করেন এবং বঙ্গবন্ধুর সাথে প্রায় 1 ঘন্টার একটা মিটিং করেন। সে 1 ঘন্টার একটা মিটিং এ তিনি বঙ্গবন্ধুকে কনভিন্স করার চেষ্টা করেন যে বঙ্গবন্ধুর এগেইনস্টে একটা অভ্যুত্থান হতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কোনোভাবেই বিশ্বাস করতেছিলেন না। বঙ্গবন্ধু যখন বিশ্বাস করতেছিলেন না, তখন তিনি কোন কোন অফিসাররা বঙ্গবন্ধুর এগেইনস্টে অভ্যুত্থান করতে পারে তাদের পর্যন্ত নাম বলেন। তাদের নাম বলার পরে বঙ্গবন্ধু বিশ্বাস করেনি। উত্তর বঙ্গবন্ধু কি বলেছিলেন জানেন? এরা তো আমারই সন্তান, এরা আমার কোনো ক্ষতি করতে পারে না। কিছুদিন পরই ক্যান্টনমেন্ট থেকে বেঙ্গল ল্যান্সার্স ট্যাঙ্ক রেজিমেন্ট 14 আগস্ট শেষ রাত বা 15 আগস্ট ভোর রাতের দিকে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে এবং মাত্র 3 মিনিটের অপারেশনে বঙ্গবন্ধু সহ তার পরিবারের 40 জন সদস্যকে নিহত করে। বঙ্গবন্ধু হত্যার পরপরই আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA দাবি করে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল। এমনকি বাংলাদেশের বুদ্ধিজীবী ও বিশেষ ব্যক্তিবর্গ বাংলাদেশের ভিতর অস্থিতিশীল অবস্থা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে নিয়ে ভারতকে দায়ী করতে থাকে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তারাই বঙ্গবন্ধুর কাছের লোক খন্দকার মোশতাক বাংলাদেশের প্রেসিডেন্ট বানায়। মাত্র 2 থেকে 3 মাস যেতে না যেতে 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পাল্টা একটা অভ্যুত্থান করে খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করে এবং এর পরবর্তীতে আরো কিছুদিন পর দেশে আরেকটা অভ্যুত্থান হয়। সে অভ্যুত্থানে জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা দখল করে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বা ভারতের সাথে জিয়াউর রহমানের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। পরবর্তীতে জিয়াউর রহমান যখন ইন্ডিয়া সফরে যান তখন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন এবং ইন্দিরা গান্ধীর সাথে সেই মিটিং এ ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান রামেশ্বরনাথ কাও ছিল এবং ইন্দিরা গান্ধী জিয়াউর রহমানকে প্রশ্ন করে দেশের পরিস্থিতি কেমন, বাংলাদেশ কিভাবে চলছে। সেই প্রশ্নের উত্তরে জিয়াউর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধান রামেশ্বরনাথ কাওকে উদ্দেশ্য করে বলেন, যতটুকু না আমি জানি তার চাইতে এই ভদ্রলোক বেশি জানে আমার দেশ কিভাবে চলছে। এমনকি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন ভারতের সাথে বেশ কয়েকবার বিবাদেও জড়ায়। প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের ভিত শক্ত করার জন্য দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নেন যাতে করে কারো দাবিদারি করতে না হয়। সাথে ক্রমশ ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে উঠছিল। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করত জিয়ার সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর যোগাযোগ আছে এবং জিয়াউর রহমান ISI এর পরামর্শ নিত। যে উদ্দেশ্যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে সে উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় মেজর জিয়া। বিশ্লেষকগণ বেশ কয়েকটি ঘটনা অ্যানালাইসিস করে মনে করেন জিয়া হত্যা ছিল রয়ের প্রণীত মাস্টার প্ল্যান। দৈনিক ইনকিলাবকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক NSI মহাপরিচালক ব্রিগেডিয়ার আমিনুল হক বীরুত্তম বলেন, একথা মানতেই হবে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্ব ভারত কখনো পছন্দ করেনি। বিশেষ করে তার প্রবর্তিত জাতীয়তাবাদী মতাদর্শ ভারতীয় প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা ভারতীয় নীতি নির্ধারকদের খেপিয়ে তোলে। এজন্যই প্রেসিডেন্ট জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয় বলে ভারতীয় পত্র পত্রিকাতে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে। কলকাতা থেকে প্রকাশিত অপর একটি ইংরেজি সাপ্তাহিক সানডে পত্রিকা প্রকাশিত একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ঢাকার দ্য নিউ নেশন পত্রিকা এক রিপোর্টে বলা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ক্রমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করে এবং নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর 1980 সালে ইন্দিরা গান্ধী ক্ষমতায় এলে প্রেসিডেন্ট জিয়া নৃশংসভাবে নিহত হন। শুধুমাত্র একজন শক্তিশালী প্রেসিডেন্ট হত্যাই না, অথবা CSI এর দাবি অনুযায়ী শেখ মুজিবের হত্যা না। 1974 সালের 16 মে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারত এখনো বাংলাদেশের অঙ্গরপোতা ও বেরুবাড়ি দখল করে রেখেছে। 1991 সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থায় রয়েজের নিয়োগ করে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ পর্যন্ত পাচার করে নিয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের কোথায় কোন খনি আছে, কোথায় কোন সম্ভাবনা আছে, সবকিছু অলরেডি পাচার করে নিয়ে গেছে। এমনকি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনীর সাথে বাংলাদেশের একটা যুদ্ধ চলে আসতেছে এবং এটা রিসেন্ট টাইমে হয়েছে, এটার সাথে সবাই অবগত আছেন। এই শান্তি বাহিনীও ভারত বা রয়ের সৃষ্টি, তার প্রমাণ পাওয়া যায় দিল্লিস্থ ইনস্টিটিউশন অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ রিসার্চ ফেলো মিস্টার আশোকে বিশ্বাসের এক নিবন্ধে। ওই নিবন্ধে জনাব বিশ্বাস বলেন, রয় ইজ নাও ইনভলভড ইন ট্রেনিং রেবেলস অফ
চাকমা ট্রাইবস এন্ড শান্তি বাহিনী হু ক্যারি আউট সাবভার্সিভ অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের ভিতর সমস্যা সৃষ্টিকারী শান্তি বাহিনী ও চাকমা সম্প্রদায়কে রয় প্রশিক্ষণ দিচ্ছে এবং তার প্রমাণ পাওয়া যাচ্ছে ভারতীয় কোনো সাংবাদিকের লেখা থেকে। ভারত শুধু যে শান্তি বাহিনী সৃষ্টি করেছে তাই নয়, বরং প্রথম থেকে যাবতীয় উপায়ে শান্তি সেনাদের প্রশিক্ষণ সমরাস্ত্র প্রদান করে আসছে। এ ব্যাপারে আত্মসমর্পণকারী বেশ কয়েকজন শান্তি সেনার কাছ থেকে জানা যায় যে বেশ কিছু শান্তি বাহিনীর সদস্য 1976 সালে ভারতের দেরাদুনে গেরিলা যুদ্ধ জুনিয়র লিডার কোর্সের প্রশিক্ষণ লাভ করে। এই সমস্যা চলমান থাকতে দেখে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু নন পাহাড়ি অর্থাৎ বাঙালিদেরকে পাহাড়ে স্থানান্তর করেন এবং পাহাড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেন, যাতে করে পাহাড়টা বাংলাদেশের হাতছাড়া না হয়ে যায় অথবা চাকমা বা ভারতীয়দের দখলে না চলে যায়। এমনকি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এই শান্তি বাহিনীদের সাথে শান্তি চুক্তি করেন, কিন্তু সেই শান্তি চুক্তির ফলে এখনো কোনো লাভ হচ্ছে না। পাহাড়ে এখনো শান্তি বাহিনীরা অশান্তি সৃষ্টি করে যাচ্ছে এবং নিরীহ বাঙালিদেরকে তারা অত্যাচার করতেছে। বাংলাদেশ ভেঙে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চল নিয়ে বঙ্গভূমি তৈরি কিংবা সো কল্ড গারোল্যান্ড অথবা পার্বত্য অঞ্চল ভেঙে চাকমাল্যান্ড বানানোর চেষ্টা রয় করেছিল। তবে আমাদের সাবেক প্রেসিডেন্টের দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ ভাঙতে না পারলেও ভারত এখনো সর্ব উপায়ে বাংলাদেশের উপর তাদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন, আমদানি থেকে রাজনীতি, সংস্কৃতি সবকিছু ভারতীয় বলয়ের মধ্যে ঢুকে গেছে, আর এটাই ছিল রয়ের অন্যতম টার্গেট এবং রয় দিক থেকে সফল। এই ভিডিওর শর্ট একটা সামারি যদি করি তাহলে বাংলাদেশের শক্তিশালী একজন প্রেসিডেন্টকে হত্যা করা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ভেঙে দিয়ে নতুন হিন্দু রাষ্ট্র স্বাধীন বঙ্গভূমি তৈরি করা, অথবা বাংলাদেশের পার্বত্য অঞ্চল ভেঙে দিয়ে চাকমাল্যান্ড তৈরি করা, অথবা সো কল্ড গারোল্যান্ড সবকিছু বাংলাদেশ ভেঙে তৈরি করার চেষ্টা করেছিল র। এছাড়া অবৈধভাবে বাংলাদেশের বেরুবাড়ি, অঙ্গরপোতা, তালপট্টি দখল করা, বাংলাদেশের ভিতরে রাজনৈতিক হস্তক্ষেপ করা, বাংলাদেশের ভিতরে ভারতীয় এজেন্ট নিয়োগ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল তথ্য পাচার করে নিয়ে যাওয়া এবং আইটি সেক্টর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সেক্টরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট ছড়ায় দেওয়া সবকিছুই র এর সাকসেসফুল মিশন ইন বাংলাদেশ। সো আশা করি আপনি একটা বেসিক আইডিয়া পেয়েছেন বাংলাদেশ কিভাবে চলছে, বাংলাদেশ কাদের দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য বারবার ভারতের কাছে বা রয়ের কাছে গিয়ে ধর্ণা দিলেও বাংলাদেশের সাধারণ মানুষের মনে র এবং ভারতের প্রতি কখনো ভালোবাসা সৃষ্টি হয়নি। আপনি প্রশ্ন করতে পারেন কখনো ভালোবাসা সৃষ্টি না 71 তো হয়েছিল না, 71-এও না। তার একটা প্রমাণ পাওয়া যায় মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শালের একটা ইন্টারভিউ থেকে। ফিল্ড মার্শাল ম্যানকেশ বলেছিলেন, বাংলাদেশে যদি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয় তাহলে ভারতের তাতে অবাক হবার কিছুই নেই। আমাদের সৈনিকগণ যেদিন বাংলাদেশ মুক্ত করে আমি সেদিনই এই সত্যি উপলব্ধি করি এবং বাংলাদেশে কখনো ভারতের প্রতি তেমন ভালোবাসা ছিল না। জানতাম ভারতের প্রতি তাদের ভালোবাসা ক্ষণস্থায়ী। অনুপ্রেরণার জন্য তারা ভারতের দিকে না তাকিয়ে বরং মক্কা ও পাকিস্তানের দিকে তাকাবে। আমাদের সত্যাশ্রয়ী হওয়া উচিত। অনেক কিছুই সীমাবদ্ধতার কারণে শেয়ার করতে পারেনি বা এটা হয়তো শেয়ার করার প্রপার সময়ও না, তবে আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার বা আরো অনেক ইনফরমেশন র সম্পর্কে আপনাদেরকে সচেতন করার আছে। যদি আপনারা র অপারেশন সম্পর্কিত আরো কিছু তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পার্ট 2 লিখে। এই ভিডিও বানাতে আমাকে বেশ কয়েকটা বই হেল্প করেছে, আশোকা রায়নার ইনসাইড র, আহমেদ আফগানির বঙ্গকথা, আবু রুশদের বাংলাদেশের র, এছাড়া বিবিসি ডকুমেন্টস, বিভিন্ন আর্কাইভ ফুটেজ, নিউজ চ্যানেলের বিভিন্ন তথ্য এবং পত্রপত্রিকার ইনফরমেশন। আপনারা চাইলে এসব বই পড়তে পারেন, আরো বেশি ইনফরমেশন জানতে পারবেন। একদম ভিডিও যারা এই পর্যন্ত দেখছেন আমি মনে করি তারা দেশের প্রতি লয়াল এবং তারা দেশ সম্পর্কে জানতে চায়। তো তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, কখনো মাটি ও দেশের সাথে বেইমানি করে নিজেকে বিক্রি করে দিয়েন না। ভালো থাকেন, ভালো রাখেন। ধন্যবাদ সবাইকে।